আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? বলেন কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা পড়ে গেছে এদিকে, ভালোই ঠান্ডা। ওকে, সো আজকে আমাদের হচ্ছে কম্পিউটার সাবজেক্টের যে তথ্য প্রযুক্তি জায়গাটা আছে, ইনফরমেশন টেকনোলজি, এই জায়গাটা হচ্ছে আজকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস এবং টপিক বাছাই করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পরে দেখা। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পরেই দেখা। সো আমরা কি করব, তথ্য প্রযুক্তি যে পার্টটা আছে এখানে সাধারণত কত মার্ক থাকে? এখানে থাকে আমাদের 5 মার্ক। হ্যাঁ, এই 5 মার্কের জন্য আমরা কোন কোন টপিকগুলো পড়বো, এখানে থেকে কোন কোন টপিকগুলো থেকে কতগুলো কোশ্চেন আসছে চলেন আমরা একটু দেখে নেই। হ্যাঁ, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ। তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে টপিক। হ্যাঁ, তথ্য প্রযুক্তির মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আর কি। প্রতিষ্ঠান ও তাদের সেবা, এই যে অধ্যায়টা আছে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা, এখান থেকে মোটামুটি ভাবে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 19, 35, 38 বিসিএস এ। 19, 35, 38 বিসিএস এ, তার মানে 35। আমরা যদি 30 বিসিএস কে মোটামুটি ভাবে বেস ধরি তাহলে দেখাই যায় যে 35, 38 মানে রিসেন্ট দুইটা বিসিএস এ এখান থেকে আসছে। এখানে এই অধ্যায়গুলোতে আসলে কি আলোচনা করা আছে? এই অধ্যায়গুলোতে আলোচনা করা আছে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান বলতে কোনগুলো বোঝায়, যেমন মাইক্রোসফট, আইবিএম, তারপরে হচ্ছে অ্যাপেল, যে কোম্পানিগুলো আছে এই বড় বড় কোম্পানিগুলো সম্পর্কে যে স্বাভাবিক তথ্যগুলো আছে এখান থেকে। তথ্য প্রযুক্তির এই অধ্যায়টা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো সাধারণত একটু মুখস্থ টাইপসের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান নিচের কোনটি, এখানে আছে মাইক্রোসফট, এটা ছিল 19 বিসিএস এ। তারপর আসছে হচ্ছে কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম, এটা ছিল 38তম বিসিএস এ, যেটা হচ্ছে এমএস ডস। আপনারা যারা বেসিক একটু পড়াশোনা করেছেন তারা সবাই জানেন। তারপরে যেটা আসছে এখান থেকে যে বিশ্বের সর্ববৃহৎ ডেটাবেস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে, এটা হচ্ছে লরেন্স জে এলিসন। এই তিনটা প্রশ্ন এখন পর্যন্ত এখান থেকে এসছে। তার মানে এই অধ্যায়টা থেকে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান এবং তাদের সেবাসমূহ যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে মোটামুটি ভাবে আমাদের যে প্রশ্নগুলো আসে এগুলো সাধারণত কি হয়, এগুলো সাধারণত মুখস্থ টাইপসের যে প্রশ্নগুলো হয় সেইগুলো, অর্থাৎ এখান থেকে আইটির মতো বোঝার কোনো যে ব্যাপারগুলো আছে এরকম প্রশ্ন সাধারণত আসে না। এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে, কই ভাইয়া রংপুরে তো গরম। কই রংপুরে গরম আপু? রংপুরে তো ঠান্ডা পড়ছে, আর আমি তো একটু বাইকে বের হই, বাইকে বের হইলেই ঠান্ডা লাগে। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা, মোস্তারিজান হাই হ্যালো, এরপরে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেটা কমিউনিকেশন সিস্টেম। ডেটা কমিউনিকেশন সিস্টেম এটা আমাদের জন্য খুব ভাইটাল একটা সাব টপিক, মানে টপিক ইনফরমেশন টেকনোলজির জন্য। শুধু আমাদের প্রিলিমিনারি না, রিটেনের জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য যখন আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম এই জায়গাটা পড়বো অবশ্যই একটু ডিটেল ভালো করে পড়ার চেষ্টা করব এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, কারণ এখান থেকে আমাদের রিটেনেও কোশ্চেন হয়। হ্যাঁ,
অনেকদিন পর আবার ক্লাসে ফিরে আসলাম, ওয়েলকাম শশী আপু। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগে দেখি যে কত কত বিসিএস এ প্রশ্ন হয়েছে। 30-এর পর থেকেই দেখি, কারণ 30-এর পরেই অলরেডি অনেকগুলো কোশ্চেন এখান থেকে হয়েছে। এখান থেকে 31-এ একটা, 32-এ দুইটা, 31, 32-এ 2, 36-এ 2, 37, 40-এ 3টা, দেন হচ্ছে 41-এ 2টা, তারপরে হচ্ছে 43-এ 2টা, তারপরে হচ্ছে 44-এ প্রশ্ন আসছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই অধ্যায়টা আমাদের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ভাইটাল একটা অধ্যায়, ডেটা কমিউনিকেশন সিস্টেম। আসলে ডেটা কমিউনিকেশন সিস্টেম অধ্যায়টাতে আসলে কি কি রয়েছে? ডেটা কমিউনিকেশন সিস্টেম আছে হচ্ছে ডেটাগুলো সাধারণত কিভাবে কমিউনিকেট করে। হ্যাঁ, যে একটা ডেটা একটা ইয়ার মধ্য থেকে আরেকটা কম্পিউটারে যাবে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাবে, এই যে কমিউনিকেশনটা হয় এই কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে ডেটা ট্রান্সমিশন মেথড আছে, ডেটা ট্রান্সমিশন মোড আছে, তারপর নেটওয়ার্কিং সিস্টেম আছে। এই জিনিসগুলো হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমে আলোচনা করা হয়েছে। আমরা তো অধ্যায়গুলো পড়বই, তখন এখান থেকে আরো ডিটেল পড়বো। কিন্তু এই অধ্যায়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এই অধ্যায় থেকে কিন্তু আমাদের রিটেনেও প্রশ্ন আসে। এই জন্য আমরা চেষ্টা করব এই অধ্যায়টাকে একটু ভালো করে পড়ার জন্য। ওকে, ডেটা কমিউনিকেশন সিস্টেম, যেমন আমি একটা দুইটা প্রশ্ন যদি বলি যে এই যে মোবাইল ফোনে কোন মোডে কাজ করে, এটা হবে আসলে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে আমরা জানি মোড কত, ডেটা ট্রান্সমিশন মোড 3 ধরনের, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি এক পাশ থেকে ডেটাটা শুধু যাবে, অন্য পাশ থেকে আসার কোনো বুদ্ধি নেই। যেমন আমরা টিভি চ্যানেলের মধ্যে যে ইয়াগুলো দেখি, ভিডিওগুলো দেখি, বা চ্যানেলে যে অনুষ্ঠানগুলো দেখি, নিউজগুলো দেখি, এগুলো শুধু এক পাশ থেকে ডাটাগুলো আসে। আমাদের কিন্তু টিভির মাধ্যমে আবার ওই টিভি সেন্টারে কোনো কিছু পাঠানোর কোনো বুদ্ধি নেই। আর যদি বলি যে হাফ ডুপ্লেক্স কোনটা, হাফ ডুপ্লেক্স হচ্ছে যেমন ওয়াকি টকি। আমি কথা বললাম, একজন কথা বলার সময় কিন্তু আরেকজন কথা বলা যায় না, একজন কথা বলে ওভার বলে, তারপর আরেকজন কথা বলে, এগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স মানে দুই সাইড থেকে একসাথে ডেটা কমিউনিকেশন হবে, মানে এই সাইড থেকেও ডেটা আসতে পারবে, এই সাইড থেকেও, যেমন মোবাইল ফোনে কথা, টেলিফোনে কথা, আমিও যা বলতেছি এট এ টাইমে ওই পাশ থেকেও কিন্তু বলা যাচ্ছে। এই ধরনের আর কি ডেটা ট্রান্সমিশন মোড এগুলো। তো এগুলো যখন ক্লাসে পড়বো অবশ্যই। তারপরে যে ডেটা ট্রান্সমিশনের জন্য যে মেথড গুলো আছে আমরা জানি দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। মানে ওয়্যার্ড মানে হচ্ছে তার দিয়ে ডেটা কমিউনিকেশন, যেগুলো ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন। ওয়্যার্ড এর মধ্যে কি কি আছে, ওই যে কোএক্সিয়াল কেবল, তারপরে হচ্ছে ওই যে অপটিক্যাল ফাইবার, এগুলো যেমন আছে। আর ইয়া ছাড়া আছে যেমন ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, তারপরে ল্যান ম্যান, এগুলো যে আছে, এই অধ্যায়গুলা মানে এই বিষয়গুলো সাধারণত এই অধ্যায়ে আলোচনা করা হয়। ডেটা কমিউনিকেশন সিস্টেম যে অধ্যায়টা, এটাতে আলোচনা করা হয়, এবং এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। এই যে 31, 32-এ 2টা, 36-এ 2টা, 37, 40-এ 3টা, 41-এ 2টা, 43-এ 2টা, 44-এ আসছে প্রশ্ন। এই অধ্যায়টা থেকে মানে এই টপিকটা থেকে আসছে। এরপরে যে জিনিসটা থেকে ইদানিং প্রচুর প্রশ্ন হয় সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্ক থেকে এখন প্রচুর প্রশ্ন হয়। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি, এই অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আছে সাধারণত একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কিভাবে একটা জালের মধ্যে বা হচ্ছে একটা কমিউনিকেশনের মধ্যে আসে। সাপোজ আমি এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে পাঠাবো, একসাথে একটা কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটারে ডাটা পাঠাবো বা ইনফরমেশন পাঠাবো। আবার হইতে পারে যে একটা কম্পিউটার থেকে একটাতে পাঠাবো, বা অনেকগুলো কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ডেটা নেব। এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আছে। এখানে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক টোপোলজি আছে, এই জিনিসগুলো এখানে আলোচনা হয়েছে। এখান থেকে প্রশ্ন এসছে 32, 36, 38, রিসেন্ট সব বিসিএস এগুলা 32, 36, 38, 41, 43, 45, 41, 43, 45, এই যে এতগুলা বিসিএস এ হচ্ছে এখান থেকে প্রশ্ন এসছে। একদম রিসেন্ট বিসিএস গুলাতে 36, 38, 41, 43, 45 সবগুলোতে এখান থেকে প্রশ্ন এসছে। কি ধরনের কোশ্চেন গুলো এখান থেকে সাধারণত হয়, এখান থেকে প্রশ্ন হয়েছে যেমন যে এই যে কোন নেটওয়ার্ক টোপোলজিতে হাব ব্যবহার করা হয়। আমরা জানি স্টার টোপোলজি। হাব মানে কি, যেটা হচ্ছে একটার সাথে অনেকগুলাকে কানেক্ট করে। তো এই যে আমরা জানি এই যে একটা যদি হাব এটা হয়, তাহলে এখান থেকে এটা একটা কম্পিউটার, এখান থেকে এটা একটা কম্পিউটার, 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 এই হাবটা দিয়ে
কি করছে, সবগুলো কম্পিউটারকে হচ্ছে যুক্ত করছে। আর এইটা কি টোপোলজি, যেহেতু এই যে তারার মতো আছে এই জন্য এই টোপোলজিটাকে বলা হয় স্টার টোপোলজি। এগুলো যখন আমরা টোপোলজি গুলো পড়বো তখন হচ্ছে আমরা একটু ডিটেল দেখবো। তবে এই যে এই প্রশ্নগুলাই সাধারণত এখান থেকে হয়। তারপরে কম্পিউটার নেটওয়ার্কের ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে যুক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? আমরা জানি ল্যান এর একাধিক ডিভাইসকে ওয়ানের সাথে যুক্ত করতে আমাদের রাউটার ব্যবহার করা হয়। এগুলো যখন আমরা রাউটার, গেটওয়ে এদের ব্যবহার করব তখন ওই ব্যবহারের মধ্যে এগুলো লেখা আছে। তারপরে আসতে হচ্ছে মডেমের মধ্যে কি থাকে, একটা মডুলেটর একটা ডিমডুলেটর, এটা আসছে 32তম বিসিএস এ। তারপরে আসছে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহৃত হয়? গেটওয়ে দুই বা ততোধিক ভিন্ন নেটওয়ার্ককে একটা নেটওয়ার্কে যুক্ত করার কাজে গেটওয়েটা ব্যবহার করা হয়। রাউটার, গেটওয়ে এগুলোর ব্যবহার একটু আগে যে বললাম আমি, পড়লেই এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে। 36তম বিসিএস এ আসছিল। ওকে, এই তারপরে এইটারই একটা সাব টপিক আছে আসলে, কম্পিউটার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আলাদা করে কেন লিখছে জানি না। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানে কি, যে একটা ক্লায়েন্ট থাকবে, একটা সার্ভার থাকবে আর অনেকগুলো ক্লায়েন্ট থাকবে। সার্ভার মানে কি, এই যে এরকম একটা সার্ভার থাকবে আর হচ্ছে ওইটার আন্ডারে অনেকগুলা ক্লায়েন্ট থাকবে। আমরা সাধারণত এই যে ধরি যে আমরা হচ্ছে ইউটিউব ইউজ করছি এখন বা ফেসবুক ইউজ করছি, তাহলে ফেসবুকের একটা কিন্তু নিজস্ব সার্ভার আছে, যেটা কে মেইনটেইন করে? মার্ক জাকারবার্গ মেইনটেইন করে বা ফেসবুক অফিস মেইনটেইন করে। এখন এই যে সার্ভার থাকার পরে ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হচ্ছে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড বা দিয়ে ফেসবুকে অ্যাক্সেস নেই। তারপরে যেই কমেন্ট করি আমি, যার ফ্রেন্ড লিস্ট দেখতে চাই বা যা দেখতে চাই ওইটা অনুযায়ী আমার এখানে শো করে, বা যাকে মেসেজ করতে চাই, প্রথমে সাপোজ আমি হচ্ছে সি কে মেসেজ করব, তাহলে আমার মেসেজটা এ থেকে সার্ভারে যায়, সার্ভার থেকে এই সি এর কাছে যায়, সি যখন রিপ্লাই করে সি থেকে সার্ভারে যায়, তারপর আমার এখানে আসে। এই সার্ভারের ফুল অ্যাক্সেস কার কাছে আছে? ফেসবুক কোম্পানির কাছে আছে বা মার্ক জাকারবার্গের কাছে আছে। এই জন্যই হচ্ছে আমরা যদি মনে করে থাকি যে আমাদের সব ইনফরমেশন খুব সিকিউর, এটা কখনোই না। কারণ আমাদের ইনফরমেশন যে কোনো মতে এই এ ছাড়া বি, ডি, এফ এরা কিন্তু কেউ এই মেসেজটা দেখতে পারবে না। কিন্তু যদি কর্তৃপক্ষ চায় বা মার্ক জাকারবার্গ চায় যে এ সি কে কি মেসেজ করতে দেখবে, তাহলে কিন্তু দেখতে পারবে। কেন? কারণ এই সার্ভারটা হচ্ছে মার্ক জাকারবার্গের, আর সবকিছু এই সার্ভারের থ্রুতেই যেহেতু হচ্ছে, এই জন্য এখানে বসে বসে সে এ বি সি ডি সবার মেসেজ কিন্তু দেখতে পারে ইচ্ছা করলেই। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ভাবে সার্ভারের ব্যাপার, সার্ভার আর ক্লায়েন্টের ব্যাপার। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে 36তম বিসিএস এ, মানে সরি, এখান থেকে প্রশ্ন আসছে 41 আর 43তম বিসিএস এ। যাই হোক, এগুলা ডিটেল এখন না যাই, আর ডিটেল তো আমরা করবই। এরপরে যে জিনিসটা আছে আমাদের, ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত তিনটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট অধ্যায় পেলাম, যাদের মধ্যে এটা হচ্ছে একদম সাধারণ জ্ঞানের একটা টপিকের মতো। এখান থেকে বাংলা পড়া, ডেটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্ক। এখানে একটু মোটামুটি ভাবে বোঝার জিনিস আছে, এই জিনিসটা আমরা একটু পড়াশোনা করব। তবে একটা কথা কি, যে কম্পিউটারের যে প্রশ্নগুলো মোটামুটি ইজি হয় সেগুলো ইজি হয়, বা হচ্ছে একটু হার্ড গুলাও মোটামুটি ভাবে যারা পড়াশোনা করে পারে। কিন্তু কম্পিউটারে কিছু প্রশ্ন এমন খাইস্টা দেয় যেগুলো একদম কম্পিউটার সায়েন্সের মানে প্রশ্নর, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না হলে আসলে পারাটা খুবই মানে একটু কঠিন হয়ে যায় হুট করে প্রশ্ন আসলে। হ্যাঁ, এই জন্যই আর কি আমাদের এগুলা ওইভাবে করেই প্রিপারেশন নিতে হবে, যে যেগুলো অনেক হার্ড আসবে সেগুলো যে আমরা পারবোই এমন কোনো কথা নাই। ওকে, সবাই কেন জানি চুপচাপ, বলেন তো এখন পর্যন্ত যতটুকু বললাম এই তিনটা অধ্যায় সম্পর্কে কথা ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার লিখেন তো, কথা বলেন ঠিক কিনা। ক্লিয়ার? ওকে, শশী আপু ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা দেখি পরের যে টপিকটা পড়বো আমরা, সেটা হচ্ছে ইন্টারনেট। পরের যে টপিক পড়বো এটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটে আসলে অনেক কিছু আছে। ইন্টারনেটের মধ্যে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আছে, তারপর www আছে, তারপরে হচ্ছে HTML আছে, আইপি অ্যাড্রেস আছে, টিসিপি আইপি প্রোটোকল গুলো আছে। তো অনেক কিছু আছে ইন্টারনেটের মধ্যে। হ্যাঁ,
এই ইন্টারনেটের মধ্যে এই জিনিসগুলো সবকিছুই আসলে টিকা আকারে দেয়া আছে, টিকা আকারে জিনিসগুলো পড়তে হবে, কারণ এগুলো আমাদের রিটেনে একটা আসার প্রবাবিলিটি আছে। ঠিক আছে, জিনিসগুলো শুধু জানতে হয় আমাদের ইলাবোরেশন, আর ওইটা সম্পর্কে একটু ডিটেল জানতে হয় যে কোনটার কাজ কি, যেমন HTML এর কাজ কি, www এর কাজ কি, তারপরে হচ্ছে একটা ইমেইলের ক্ষেত্রে কোনটা সেন্ডার অংশ, কোনটা রিসিভার অংশ, বা একটা ইমেল কোনভাবে কিভাবে হচ্ছে ট্রান্সফার হয়, মেইল ট্রান্সফার প্রোটোকল যেটা আছে এগুলা কিভাবে হয়, এই জিনিসগুলো একটু আমাদের যখন ক্লাস হবে তখন আমরা জানবো। হ্যাঁ, তাহলে ইন্টারনেট থেকে যদি আমি দেখি প্রশ্ন কেমন হয়, তাহলে দেখা যায় 30-এর পর থেকে যদি ধরি 31, 33, 37-এর দুইটা, 31, 33, 37-এর দুইটা কোশ্চেন হয়েছে। তারপরে 43, 44-এর দুইটা, 43 দেন হচ্ছে 44-এ দুইটা, তারপর 45-এ দুইটা। সো রিসেন্ট বিসিএস প্রত্যেকটাতেই ইন্টারনেট থেকে প্রশ্ন এসছে, তার মানে আমাদের ইন্টারনেট থেকে পড়াশোনা করতে হবে অবশ্যই অবশ্যই। এটা একটা 3 স্টার টপিক। যেমন আসছে এখানে টিসিপি দিয়ে কি বোঝানো হয়, আসলে টিসিপি একটা প্রোটোকল, আমরা সবাই জানি ইন্টারনেটের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি, টিসিপি বাই আইপি। এগুলো হচ্ছে 45তম বিসিএস এ আসছে, একদম রিসেন্ট বিসিএস টাতে প্রশ্ন আসছে এখান থেকে। তারপরে প্রশ্ন আসছে হচ্ছে ইন্টারনেট কবে চালু হয়, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। তারপরে আসছে যে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট, মানে বেসিক কোশ্চেনও কিছু হয়েছে আবার আর হচ্ছে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ওই যে আইপি যে অ্যাড্রেস নাম্বার আছে, এখানে আসছে IPv4 এ নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এটা একদম একটা মানে কি বলবো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের একটা প্রশ্ন করছে। গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস কি, এটা আমরা কিভাবে জানবো? এটা মনে হয় না যে এই 45 বিসিএস এর আগে কোনো ইয়াতে প্রশ্নে মানে বইয়ে ছিল, কিন্তু এইটা কি করবে, এটা হচ্ছে নতুন করে দেওয়ার পরে অনেক অনেক মানে 45-এর পরে যে বইগুলো বের হবে এটাতে হয়তো বা অ্যাড করে দেবে, কিন্তু আমার মনে হয় 45-এর আগে এটা কোনোখানে ছিলই না, আর এটা আমাদের জানার কোনো বিষয় না। তারপরে এখানে আছে IPv6, মানে হচ্ছে আইপি অ্যাড্রেসের ভার্সন 6, যেটা এটার অ্যাড্রেস কত বিটের, এটা 128 বিটের, এটা যে কোনো বইয়েই মোটামুটি ভাবে ছিল। তো এরকমই কম্পিউটারের প্রশ্নগুলো সাধারণত হয় যে যখন মানে যেগুলো হচ্ছে একদম সেগুলো মানে সব বইয়েই মোটামুটি ভাবে পাবো আমরা, যে কোনো বই এই জন্য পড়লেই, বিশেষ করে আলালস কম্পিউটার বা ডাইজেস্ট পড়ে যদি প্রিভিয়াস গুলো পড়া যায় তাহলেই মোটামুটি ভাবে হয়। আর ওরাকলের কম্পিউটারকেও যদি পড়ে অনেক বড় পড়তে পারে, তবে এখন আলালসই ভালো, ইজি কম্পিউটার থেকে এত বেশি এখন কোশ্চেন মনে হয় কমন আসে না খুব একটা, এই জন্য অনেকে এখন আলালসটাকে সাজেস্ট করে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা কি দেখলাম এখান থেকে প্রশ্ন মোটামুটি ভাবে ইন্টারনেট রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো থেকেই হয়। তবে যদি একটু খাইস্টা টাইপসের প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের করার কিছু নাই, এই প্রশ্নগুলা একটু ভালোই কঠিন প্রশ্ন হয়, তখন আমাদের আসলে এইগুলা পারা যায় না। হ্যাঁ, তো আর যদি মোটামুটি বইয়ের মধ্যে থাকে তাহলে তো থাকলোই, এটা কোনো আলাদাভাবে বলার কিছু নাই। এরপরে খুব একটা জনপ্রিয় টপিক ইদানিংকালে, এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং কি আমরা জানি যে ক্লাউড কম্পিউটিং বলতে আসলে বোঝায় যে ইন্টারনেটের উপর নির্ভর করে যে কম্পিউটিং, আমাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটার আমরা সাপোজ এমনিতেই গেম খেলছি, ভিডিও দেখছি, করছি, বা হচ্ছে কোনো মেইল লিখছি, পাওয়ার প্ল্যান্টের কাজ করছি, এগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং না। ক্লাউড কম্পিউটিং কি, যে ইন্টারনেটের থ্রুতে কম্পিউটার ব্যবহার, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে মেইল টেল পাঠানো, বা হচ্ছে মানে ওই যে আমরা যে অনলাইন বিজনেস গুলো করি এগুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তো ক্লাউড কম্পিউটিং এর আসলে 3টা মেইন প্ল্যাটফর্ম আছে, মানে কি কি প্ল্যাটফর্ম জানি, IaaS, PaaS, SaaS মনে হয়, এই 3টা এরকম আছে। ওগুলা সাধারণত ক্লাউড কম্পিউটিং কি কি সরবরাহ করে, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কি, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলা সাধারণত ক্লাউড কম্পিউটিং থেকে আসে। ইদানিংকালে যেহেতু এগুলা খুব একটা মানে পপুলার জিনিস ক্লাউড কম্পিউটিং, কারণ অনলাইন বিজনেস, অনলাইন এই যে ইভেন এটাও ক্লাউড কম্পিউটিং এর অংশ। আমি যে অনলাইনে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, কি সুন্দর ঘরে বসেই ক্লাস নিচ্ছি, আপনারা ঘরে বসেই ক্লাস করছেন, কত সুবিধা, এগুলো আসলে ক্লাউড কম্পিউটিং এর একটা অংশ বলা চলে। সো এই ক্লাউড কম্পিউটিং ইদানিংকালে খুব জনপ্রিয় এবং এখান থেকে ভালোই প্রশ্ন হয়। 35, 37, 41, 43, 35, 37, 41, 43 and 44-এ দুইটা প্রশ্ন হয়েছে শুধুমাত্র ক্লাউড কম্পিউটিং এই অধ্যায়টা থেকে। ওকে, তাহলে এই গেল আমাদের ক্লাউড কম্পিউটিং। তারপরে যে প্রশ্নটা আসছে আমাদের, মানে তারপরে যে অধ্যায়টা আসছে আমাদের,
সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি। এটা হচ্ছে একেবারে মানে খাস বাংলা কিছু কি জানি বলে, মানে বাংলা পড়াশোনা একদমই। যেমন হচ্ছে এখান থেকে প্রশ্ন এসছে অলরেডি, ইমেইল আদান প্রদানের জন্য এসএমটিপি এর পূর্ণরূপ কি? আমরা জানি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে টিসিপি বাই আইপি কখন ব্যবহার করা হয়, কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ইন্টারনেটের ক্ষেত্রে। তারপর ইমেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটা? আমরা জানি POP3। এগুলাই হচ্ছে মোটামুটি ভাবে বিসিএস এখান থেকে কোশ্চেন হয়েছে। হ্যাঁ, তারপর ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? যে ডিজিটাল সিগন্যাল বার্তা প্রেরণ করা, এটা 16তম বিসিএস অনেক আগে এসেছিল। তো এই হচ্ছে নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি। এখানে মোটামুটি 37, 38, 44-এ প্রশ্ন এসছে। এগুলো কিন্তু বাংলা টপিক। হ্যাঁ, বাংলা টপিক মানে হচ্ছে টিএম, মানে মুখস্থ, টানা মুখস্থ পারে। এগুলো আর আসলে বোঝার কিছু নাই। বোঝার জিনিস আছে এখানে ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট, ওই কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা কমিউনিকেশন। এটা হচ্ছে বাংলা টপিক। এটা কি? নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি। নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি। কত কত বিসিএস এ প্রশ্ন আসছে? প্রশ্ন আসছে 16, 37, 38, 44। 16, 37, 38, 44। এগুলো শুধু প্রিলিমিনারির জন্যই লাগে। এগুলো আসলে সেইভাবে করে ইয়ার জন্য, রিটেনের জন্য লাগে না। রিটেনের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি মোটামুটি একটু বলে দিচ্ছি। এগুলো একটু মাথায় রাখেন, কারণ এখনই যখন পড়বেন তখন একটু যদি ভালোভাবে এখন থেকে পড়ে রাখেন তাহলে দেখা যাবে রিটেনে অনেকটা হেল্প পাবেন। যেমন ডেটা কমিউনিকেশন সিস্টেম অবশ্যই রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিটেনের জন্য ভালো ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কম্পিউটার নেটওয়ার্ক রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ইন্টারনেট এত বেশি ইম্পর্টেন্ট না, ক্লাউড কম্পিউটিং রিটেনের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, এই দেখেন 6টার মধ্যে 3টা টপিক আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কিছু এমনিতেই খুচরা টপিক আছে, যেমন রোবোটিক্স। হুটহাট করে একটা প্রশ্ন দিলে দিল, না দিলে নাই। তারপরে হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ, একটা দুইটা প্রশ্ন মাঝে মাঝে দেয়, দিলে দেয়, না দিলে নাই। সেলুলার ডেটা নেটওয়ার্ক, এগুলো আমি কিন্তু ইয়াতে লিখছি না। কেন লিখছি না? কারণ এগুলা আসলে তেমন বেশি ইম্পর্টেন্ট না। এই জন্যই মানে এগুলা থেকে মানে যেগুলো টপিক এখানে দেয়া আছে, বাকি টপিকগুলো ওগুলো একবার দুইবার করে রিডিং করে খালি প্রিভিয়াস গুলো দেখবেন। আর আমি যে টপিকগুলো লিখছি এই টপিকগুলো আপনাদের ডিটেইল জানতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে কি কি আসে প্রোগ্রামগুলো, প্রশ্নগুলো সাধারণত ওই যে সোশ্যাল নেটওয়ার্কিং থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতাকে, তারপর হচ্ছে কি জানি বলে ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতাকে, ফেসবুকের সদর দপ্তর কোথায়, হোয়াটসঅ্যাপের সদর দপ্তর কোথায়, তারপরে হচ্ছে ব্যবসার জন্য কোন সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমটা করা হয়, যেমন লিঙ্কডইন। লিঙ্কডইন কত সালে তার যাত্রা শুরু করে, তারপর হচ্ছে লিঙ্কডইনের প্রতিষ্ঠাতাকে। এই যে যে বাংলা প্রশ্নগুলো আছে এটাও হচ্ছে অনেকটা মুখস্থ টাইপসের। এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, তবে এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কিং থেকে প্রিলিমিনারিতে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। 35, 36, 38, 45, 35, 36, 38, 45 বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে কোশ্চেন এসছে। এরপরে যে টপিক আমরা দেখব সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্স থেকে আমরা জানি এখন যে যেহেতু হচ্ছে অনলাইনের ব্যবহার করেই হচ্ছে সাধারণত এখন ইয়েগুলো করা হয়, বিভিন্ন বিজনেস গুলো করা হয়, এই জন্য ই কমার্স। ই কমার্স টপিকটা একটু ইদানিংকালে একটু ইম্পর্টেন্ট। এখান থেকে বাংলার মতো দুই একটা প্রশ্ন দিয়েও দিতে পারে, আবার একটু কঠিনও দিতে পারে। যেমন হচ্ছে হুট করেই যদি একটা নতুন কোনো ওয়েবসাইট দিয়ে দেয় যে কোন ওয়েবসাইটটা হচ্ছে এই জিনিস বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছে বর্তমানে। আগে তো আলিবাবা দিয়েই শুরু হয়েছে যত কিছু, কিন্তু পরবর্তীতে এগুলা দিতেও পারে। এই জন্য হচ্ছে এগুলা একটু জানতে হবে। 37, 38 বিসিএস এ প্রশ্ন আসছে। 37, 38 এখান থেকে কি প্রশ্ন এসেছিল একটু দেখি। 37, 38-এ এই যে ই কমার্স amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? যে 1994 সালে। তারপরে নিচের কোন সাইটটি বেচা কেনার জন্য নয়? তো এখানে দেওয়াই আছে, এখানেই .com, এটা অবশ্যই বেচা কেনার। OLX বেচে দিন, আমরা জানি। অ্যামাজন অবশ্যই বেচা কেনার। google.com তো এটা একটা কি জানি বলে সার্চ ইঞ্জিন গুগল। তো তার মানে এটা হচ্ছে আমাদের ই কমার্সের কোনো অংশ নয়। ওকে, তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সাইবার অপরাধ। এটা ইদানিংকালে যেহেতু খুব প্রচুর পরিমাণ সংগঠিত হচ্ছে, এই জন্য সাইবার অপরাধ দরকার আমাদের।
আর এটা হচ্ছে সাইবার অপরাধ এমন একটা জিনিস, এটা রিটেনেও মাঝে মাঝে আসে, কিন্তু এমন এমন কোনো প্রশ্ন আসবে না যেটা আপনারা পাবেন না, যে রিটেনে এখান থেকে বানায় লেখার মতো প্রশ্ন আসে। সাইবার অপরাধ, এই সাইবার অপরাধ থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত 31, 44, 45, 31, 44, 45। এখানে কিছু টার্ম আছে, ফিশিং কি, তারপর ডিবাগিং কি, ফার্ম ওয়ার্ক কি, এই ধরনের যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো সম্পর্কে এখানে আমাদের জানতে হবে, একদম মুখস্থ করা না, এখানে কিছু বোঝারও জিনিস আছে, শুধু সাইবার অপরাধ মানে যে অপরাধ এরকম না। এখানে হচ্ছে কিছু বোঝার মতো জিনিস আছে, ওই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, আর বাকি সবকিছু ওখানে মুখস্থ করার মতোই জিনিস, তবে বোঝারও দুই একটা জিনিস আছে। আর একটু আমাদের যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। এটা আসলে টপিক লেখার মতো কিছু নাই, এটা একটা খুবই কমন টপিক বা হচ্ছে বাংলা টপিক, এই জন্য এটা লিখলাম না। তো আমি টপিক অ্যানালাইসিস করে মোটামুটি ভাবে এই টপিকগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যদি পড়তে যাই তাহলে সবার আগে আমাদের এই টপিকগুলো শেষ করতে হবে, তারপরে বাকি যে টপিকগুলা আমাদের যার কম্পিউটার যে বইয়ের মধ্যেই যেটা আছে কিনা সেটা আমরা কি করব, একটু সেটা আমরা মোটামুটি ভাবে একটু রিডিং দেব, আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো অবশ্যই পড়বো। তাহলে মোটামুটি ভাবে 3 স্টার টপিক কোনগুলো যদি আমরা বলি, তাহলে একটু লাল কলম দিয়েই আমরা ইয়ে করে দেই যে এগুলার মধ্যেও আবার আমরা ভালো করে কোনগুলো পড়বো। Where is my lal marker? Wait marker. Where is my emotional? সাইয়া বলে ভাইয়া বলে ইমোশনাল। এই যে এটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক, যেটা কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক অলসো এ 3 স্টার টপিক। তারপরে হচ্ছে ইন্টারনেট, অবশ্যই 3 স্টার টপিক। দেন হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং 2 স্টার টপিক। দেন নিত্য প্রয়োজনীয় দরকার নেই সোশ্যাল নেটওয়ার্কিং 2 স্টার টপিক, সাইবার অপরাধ 2 স্টার টপিক, আর হচ্ছে ই কমার্স 2 স্টার টপিক। এটা 2 স্টার, 3 স্টার না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কি কোশ্চেন অ্যানালাইসিস, যেটার প্রথম যে ফার্স্ট যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা ডেটা কমিউনিকেশন সিস্টেম, তারপরে মানে সেম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, সেম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারনেট, আর বাকি একটু কম ইম্পর্টেন্টের কথা যদি বলি তাহলে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা, দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং, ই কমার্স, সাইবার অপরাধ। এই হলো আমাদের মোটামুটি ভাবে আইটির যে 5 মার্ক, আমাদের ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি, এই আইটি এর এখানে এই 5 মার্কের প্রশ্ন বিশ্লেষণ। আলহামদুলিল্লাহ। দেখেন বলেন তো এখন আমাকে কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। কোশ্চেন অ্যানালাইসিসে কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু বলেন দেখি। जमाना छोड़ देंगे हम, तुम्हें पागल जमाने का रिश्ता तोड़ देंगे हम। এই পর্যন্ত ক্লিয়ার 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 ওকে লুবনা আপু, এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার কিছু নাই, কারণ এই পর্যন্তই আজকের হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমাদের আজকে দায়িত্ব ছিল হচ্ছে আমরা টপিক গুলো বের করে নেব কোশ্চেন অ্যানালাইসিস করে, এর বাইরে যে কোশ্চেন হয় না তা না, কিন্তু ওই যে বললাম যে এমনিতেই কালে ভদ্রে 1টা 2টা 3টা করে এমনিতেই কোশ্চেন হয়, যে কোনো একটা টপিক থেকে যে কোনো বার এরকম কোশ্চেন হয়,
আর ওগুলো সাধারণত যেটা হয় সেটা ওই প্রিভিয়াস ইয়ার থেকে হয়তোবা আমরা কমন পাবো, অথবা আমাদের টপিক থেকে কমন পাবো। তবে এই টপিকগুলো থেকে মোটামুটি ভাবে সব সময় প্রশ্ন হয়। এই জন্য এই টপিকগুলো একটু গভীরভাবে পড়বো। আর ডাব্লু লেখা যে টপিকগুলো আছে, বিশেষ করে ডেটা কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, এই যে এই অধ্যায়গুলো, ক্লাউড কম্পিউটিং, এই অধ্যায়গুলো আমরা একদম ডিটেল পড়বো, এমন ভাবে পড়বো যাতে এগুলোতে আমরা করতে পারি। যদি কি বলে ওটাকে, রিটেনে যদি কোশ্চেন আসে তাহলে রিটেনে যেন কোশ্চেনের অ্যান্সার করতে পারি। এই অধ্যায়গুলো কিন্তু রিটেনে লাগে। এই জন্যই আমাদের মানে আপনাদেরকে আমার আগেই বলে দেওয়া, যাতে করে আপনারা প্রিলিতে ইনশাল্লাহ কোয়ালিফাই করবেন সবাই 46-এর, করার পরে যাতে রিটেনের সময় আর কোনো তেমন ঝামেলা না হয়। সময় যেহেতু আছে এখনো পরীক্ষার, তো আমরা এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়বো। ওকে, ভাই এই প্রশ্ন বিশ্লেষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই কাজটা আপনারা করে দিলে আমাদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, কারণ পড়াশোনা তো আসলে নিজে করাই যায়, কিন্তু এই যে বোঝাটাই ফ্যাক্ট। কোশ্চেন অ্যানালাইসিসটা একবার করা হয়ে গেলে আসলে সহজেই পড়াশোনা করা যায়, ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝে গেলে পরে। এখন শুধু আপনাদের সময় দিতে হবে, ইনফরমেশন গুলো মাথায় নিতে হবে, আর বারবার করে চর্চা করতে হবে যাতে এগুলো ভুলে না যান। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা হচ্ছে কাল পরশু তরশু এই 3 দিন মনে হয় আমাদের ইনফরমেশন টেকনোলজির ক্লাস আছে, টপিক ভাগ করা। আমরা এইভাবে করে এই 3 দিনে একটু ডিটেল ক্লাসের মধ্যে পড়ে টপিকগুলো শেষ করবো ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।